আজ 10ই আগস্ট সোমবার দেখে নেব পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 40টি তাজা গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে নজর রাখবো হেডলাইন্স। আবাসে তথ্য যাচাইয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী। আমার নাম করে তোলাবাজি, অবাক শ্রমিক, অবশেষে পুলিশের জালে তোলাবাজ। পুলিশের চোখে ধুলো দিয়ে 2 মাস কোথায় লুকিয়ে ছিলেন জানিয়ে দিলেন অভিষেকের পিএ। পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরে উদ্ধার কোটি টাকা দুর্লভ সাপের মাথা। বাংলার ডিম থেরাপি এবার ইউরোপীয়, কসোভোর ভরা পার্লামেন্টে প্রধানমন্ত্রীর ওপর ডিম বর্ষণ। চেন্নাই থেকে পালানোর ছক, লালগোলায় ধৃত 7 বাংলাদেশি অনুপ্রবেশকারী। কলকাতায় ফের বৃষ্টি বাড়বে, 14 আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে সক্রিয় বর্ষা। 3 মাস পর প্রথম জেলা সফরে বেরিয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়লেন মমতা, শুভেন্দুর কটাক্ষ। বাংলায় নতুন শিল্প পার্ক, নদিয়া পশ্চিম বর্ধমানের জমি চিহ্নিত রাজ্যের। ওদের টার্গেট ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে ফেলা, বললেন কল্যাণ। 25 দিনের মধ্যে দিতে হবে 65,000 কর্মীর ডিএ, রাজ্যকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট, গঠিত কমিটি জমা দিল রিপোর্ট। সৌদির তেল শোধনাগারে ভয়ঙ্কর হামলা, চুক্তির পরে মুসলিম নেটোর গালি, সপাটির চর হাউথির। হালি শহরে নিহত তৃণমূল কর্মীর বাড়ি যাচ্ছেন শুভেন্দু, বদলের বাংলায় সৌজন্যের নজির। উত্তরবঙ্গ মেডিকেলে 2 দিনে 10 সদ্যজাতের মৃত্যু, নিয়ম মেনে তৈরি তদন্ত কমিটি। বন্যায় কাঁপছে অসম, এখনো ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, 11,000 হেক্টর কৃষি জমি জলমগ্ন, মৃত 100। লক্ষ্য 15 আগস্ট, কাঁটা তার দিতে নদিয়া সীমান্তে 127 একর জমি হস্তান্তরের পথে প্রশাসন। হাতে 35 লাখি ব্যাগ, 21 লক্ষের ঘড়ি পরে সংসদে কুইন, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ব্যাগ বতী। 9 জেলা পরিষদ সদস্যকে ঘাড় ধাক্কা কালীঘাট তৃণমূলে, সোশ্যাল মিডিয়ায় মহুয়া লিখলেন স্বার্থপর গদ্দার। মাসিক ভাতা ও বিনামূল্যে বাস যাত্রার সুযোগ, লোকতন্ত্র সেনানীদের সংবর্ধনা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। তোলাবাজি করলে ডিমবাজি ফ্রি, বিজেপিতে তৃণমূলীকরণের বিরুদ্ধে পোস্টার দলীয় কর্মীর। ফের লেজার আলোয় দিগ্ভ্রান্ত পাইলট, 159 যাত্রী নিয়ে বাজাঘাসের চক্কর, বড় বিপদ এড়ালো কলকাতা বিমানবন্দর। ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ, স্বাধীনতার সংগ্রামীদের বীরত্ব ও আত্মত্যাগকে কর্নিশ মুখ্যমন্ত্রীর। উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টি, ভাসবে কলকাতাও, কবে পিছু ছাড়বে বর্ষণ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে নাম সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সিঙ্গুরের শিল্প এত সহজ নয়, মমতা জমানার খানাখন্দ পেরিয়ে শিল্পের ডবল ইঞ্জিন নকশা বাতলালেন তাপস। লক্ষ্মী এলো ঘরে, আনন্দে নাচ প্রপিতা মোহের, মাইক বাজিয়ে কন্যা রত্নকে ঘরে আনলো পরিবার। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তিলোত্তমা মামলায় পূর্ণ তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। পুজোর অনুদানে বদল আনতে চলেছে রাজ্য, 10 লক্ষ টাকা নিচে বাজেটের পুজোগুলোকে শুধু সাহায্যের ভাবনা। কমনওয়েলথে পদক জয়ীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, জো খেলেগা ওই খেলেগা, চানু অস্মিতাদের বার্তা মোদির। চরে ধাক্কা লেগে হুড়মুড়িয়ে জল ট্রলারে, বরাত জোরে বেঁচে ফিরলেন 13 মৎস্যজীবী। এবার আসছে বিস্তারিত খবরে। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের ভিডিওটি লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মেয়েরা ধর্ষণ উপভোগ করে, বিতর্কিত মন্তব্য করে পুলিশের জালে ডানপন্থী নেতা। দিল্লিতে নিট আন্দোলন চলাকালীন পড়ুয়াদের সমালোচনা করতে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করার অভিযোগ উঠেছে কেরলের বিজেপি নেতা টিজি মোহনদাসের বিরুদ্ধে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি দাবি করেন, দিল্লির পড়ুয়া বিক্ষোভের মাঝে গণধর্ষণের মতো ঘটনা ঘটলেও কেউ অভিযোগ করবে না, কারণ তার মন্তব্য অনুযায়ী আন্দোলনে অংশ নেওয়া মেয়েরা ধর্ষণ উপভোগ করে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র বিতর্ক। শুধু তাই নয়, ছাত্র আন্দোলন দমনের ক্ষেত্রে সরাসরি গুলি চালানোর পরামর্শ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ধারাবাহিকভাবে এমন বিতর্কিত মন্তব্যের পরে মোহনদাসের বিরুদ্ধে তদন্ত শুরু করে কোচি পুলিশ। রবিবার তদন্তের সাথে মাতাঞ্চেরিতে তার বাড়িতে পৌঁছে পুলিশের একটি দল। সেই সময় বাড়িতে ছিলেন বিজেপি নেতা। তার ইউটিউব চ্যানেল সংক্রান্ত বিভিন্ন তথ্য নথি সংগ্রহ করেন তদন্তকারীরা। এরপর তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের বক্তব্য, ধর্ষণ নিয়ে তার করা মন্তব্য সমাজের শান্তি বিঘ্নিত করতে এবং
সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে, তাই বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে। পুজোর অনুদানে বড় বদলের পথে রাজ্য। 10 লক্ষ টাকার নিচে বাজেটের পুজোগুলোকে শুধু আর্থিক সাহায্য দেওয়ার ভাবনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানার মতো এবার আর রাজ্যের সমস্ত দুর্গাপুজো কমিটিকে আর্থিক অনুদান দেওয়া হবে না। যেসব পুজো কমিটির সত্যি আর্থিক সাহায্যের প্রয়োজন রয়েছে, বাছাই করে শুধুমাত্র তাদেরই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। নতুন সরকার গঠনের পর এটাই প্রথম শারদোৎসব। আর তার আগেই পুজোর অনুদান নিয়ে সরকারের এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। নবান্ন সূত্রে খবর, 10 লক্ষ টাকা নিচে বাজেটের পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্য সরকার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অর্থ দফতরের সঙ্গে আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত বছর পর্যন্ত রাজ্যের সমস্ত পুলিশ অনুমোদিত পুজো কমিটিকে 1,10,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছিল। করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে আর্থিক সমস্যায় পড়া পুজো কমিটিগুলোকে সাহায্য করতে 2020 সালে প্রথমবার 50,000 টাকা করে অনুদান দেওয়া শুরু হয়। এরপর ধাপে ধাপে সেই অনুদানের পরিমাণ বেড়ে 2025 সালে পৌঁছায় 1,10,000 টাকায়। কিন্তু এবার সেই ব্যবস্থাতেই বড় পরিবর্তনের ইঙ্গিত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের প্রতিটি পুজো কমিটিকে আর্থিক অনুদান দেওয়া হবে না, বরং যাদের সত্যিই প্রয়োজন রয়েছে তাদের বেছে নিয়ে সাহায্য করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এরই মধ্যে কলকাতার দুর্গাপুজো কমিটিগুলি সম্মিলিত সংগঠন ফোরাম ফর দুর্গোৎসবের দুই কর্তা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বৈঠকে পুজোর অনুদান ছাড়া বড় রাস্তা ও গলির পুজো, বিদ্যুতের ছাড় এবং হোর্ডিং ব্যানারের কর সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ফোরামের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে আলোচনা করে চলতি মাসেই একটি বৈঠকের মাধ্যমে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। ফলে এবার দুর্গাপুজোর অনুদান নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার, সেদিকেই এখন নজর পুজো কমিটিগুলির। বাংলার ডিম থেরাপি এবার ইউরোপীয়। ভরা পার্লামেন্টে কসৌভর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর ওপর ডিম বর্ষণ বিরোধী নেত্রীর। বাংলায় রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার সেই একই কাণ্ডের দেখা মিলল ইউরোপের ছোট্ট দেশ কসোভোর পার্লামেন্টে। আর ঘটনায় সরাসরি নিশানা হলেন দেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তি। গত কয়েক বছর ধরে কসোভোয় চলছে তীব্র রাজনৈতিক অস্থিরতা। মাত্র 2 বছরের কম সময়ের মধ্যে 3বার নির্বাচন হয়েছে। রাজনৈতিক দলগুলির মধ্যে মতবিরোধ এবং ভাঙনের জেরে বারবার তৈরি হয়েছে অচল অবস্থা। এই পরিস্থিতিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয় নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা চলছিল ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তির। অভিযোগ, গুরুত্বপূর্ণ একটি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন তিনি, আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী শিবির। পার্লামেন্টের সামনের সারিতে বসে থাকা বিরোধী দলের নেত্রী টাইম কাদরিজা চাচমকাই প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়তে শুরু করেন। শুধু ডিম ছড়াই নয়, চিৎকার করে প্রধানমন্ত্রীকে বলেন সেম অন ইউ, অর্থাৎ লজ্জা। ঘটনার জেরে তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয় পার্লামেন্টের অধিবেশন। এমনকি দ্রুত বন্ধ করে দেওয়া হয় পার্লামেন্টের লাইভ সম্প্রচারও। নিরাপত্তা রক্ষীরা সেখান থেকে সরিয়ে নিয়ে যান প্রধানমন্ত্রী কুর্তিকে। তবে ডিমের আঘাতেও খুব একটা বিচলিত নন কসোভোর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, আলোচনার জন্য যদি তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় তাহলে সেই হামলার শিকার হতেও তিনি প্রস্তুত। আর পার্লামেন্ট এখন এমন বিশৃঙ্খলা কুর্তির কাছে অবশ্য নতুন নয়। বিরোধী দলে থাকার সময় তার দলের সদস্যরাই বিভিন্ন ভোটের প্রতিবাদে পার্লামেন্টের ভিতরে কাঁদানে গ্যাস ছুড়েছিলেন। অর্থাৎ বাংলার ডিম থেরাপি এবার যেন পৌঁছে গেল ইউরোপের কসোভোর পার্লামেন্টেও। আবাস যোজনার তথ্য যাচাইয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী। আবাস যোজনার ঘরের ছবি তুলতে এবং তথ্য যাচাই করতে গিয়ে বাড়িতে এক মহিলাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে পঞ্চায়েতের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত হাজিকুর রহমান একটি পঞ্চায়েত এলাকার আবাস যোজনার তথ্য যাচাই করতে গিয়েছিলেন। অভিযোগে একটি বাড়িতে গিয়ে মহিলাকে একা পেয়ে জোর করে ঘরে ঢুকেই তার উপর শারীরিক নির্যাতনের চেষ্টা করেন তিনি। মহিলার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা, আর লোকজন চলে আসতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত। এরপর ওই মহিলা ও তার পরিবারের পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে তদন্ত নামে পুলিশ এবং অভিযুক্ত পঞ্চায়েত কর্মীকে গ্রেপ্তার করা হয়। তবে এখানেই শেষ নয়, ওই কর্মীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয়দের আরও অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালীদের মদতে এলাকায় ভয় দেখিয়ে চলতেন তিনি। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হাজিকুর রহমান। তার দাবি, তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। 3 মাস পর প্রথম জেলা সফরে গিয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখে মমতা। গাড়ি লক্ষ্য করে কাদা, দ্রুত ও ইট ছোড়ার অভিযোগ। শুভেন্দুর কটাক্ষ, জনরোষের শিকার হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
ভোটে ফল প্রকাশের পর প্রথমবার কলকাতার বাইরে জেলা সফরে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য ছিল পুলিশি হেফাজতে রহস্যজনকভাবে মৃত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করা। কিন্তু উত্তর 24 পরগনা বীজপুর ও কাঁচরাপাড়ার পথেই তাকে ঘিরে শুরু হয় তুমুল বিক্ষোভ। অভিযোগ, মমতার গাড়ি লক্ষ্য করে কাদা, ছেঁড়া জুতো এবং ইট পাটকেল ছোড়া হয়। পাশাপাশি ওঠে চোর চোর স্লোগান। মমতার দাবি, গাড়ির জানলা বন্ধ না থাকলে বড় বিপদ ঘটে যেতে পারত। তার অভিযোগ, বিজেপির লোকজনই তাকে প্রায় 1 ঘন্টা আটকে রেখেছিল। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী গাড়িতে কেউ কাদা, জুতো বা পাথর ছুঁড়ে থাকলে বিজেপি তার সমর্থন করে না, এমন ঘটনার নিন্দা করেছেন তিনি। অন্যদিকে এই বিক্ষোভকে স্বতঃস্ফূর্ত জনরোষ বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, পুলিশ নিজের কর্তব্য পালন করেছে এবং মমতার নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি, বরং সিনিয়র পুলিশ আধিকারিকদের নেতৃত্বে পুলিশ তাকে নিরাপদে বের করে নিয়ে গিয়েছে। মমতার সফর নিয়ে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু। তার দাবি, অহৈতুক রাজনৈতিক কর্মসূচি না করে কারো সাহায্যের প্রয়োজন হলে তবেই হস্তক্ষেপ করা উচিত। তবে ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় নামছে তৃণমূল। সোমবার 10ই আগস্ট দুপুর 2টায় বিধানসভা চত্বরে প্রতিবাদ কর্মসূচি ডাক দিয়েছেন কুণাল ঘোষ। দলীয় বিধায়কদের এই কর্মসূচিতে উপস্থিত থাকার বার্তা দেওয়া হয়েছে। ফলে মমতার গাড়িতে বিক্ষোভকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এই ঘটনার জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার। 25 দিনের মধ্যে দিতে হবে 65,000 কর্মীর ডিএ। রাজ্যকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট গঠিত মনিটরিং কমিটি। ইতিমধ্যে জমা পড়েছে রিপোর্ট। সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে এবার বড় নির্দেশ সামনে এলো। সুপ্রিম কোর্ট গঠিত মনিটরিং কমিটি জানিয়ে দিয়েছে, যেসব সরকারি কর্মীর সার্ভিস বুক ইতিমধ্যেই স্ক্যান করে আপলোড করা হয়েছে, তাদের 2008 থেকে 2015 সালের ডিএ প্রথম কিস্তির টাকা মিটিয়ে দিতে হবে। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত 64,759 জন কর্মীরই সার্ভিস বুক স্ক্যান করে আপলোড করা হয়েছে। এই কর্মীদের প্রথম কিস্তির ডিএ আগামী 3 মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে মনিটরিং কমিটি। উল্লেখ্য, 2008 থেকে 2019 সাল পর্যন্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ বাবদ রাজ্যকে মোট 11,983 কোটি টাকা দিতে হবে। এই বিপুল অর্থ কিভাবে এবং কোন সময়সীমার মধ্যে মেটানো হবে তা নির্ধারণের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রের নেতৃত্বে এবং মনিটরিং কমিটি গঠন করেছিল সুপ্রিম কোর্ট। রাজ্যের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়েছিল, পুরনো কর্মীদের ডিএ সঠিকভাবে হিসেব করার জন্য সার্ভিস বুক আপডেট করা হচ্ছে। ইতিমধ্যে 64,759 জনের নথি আপলোড হয়েছে। পাশাপাশি আরও 1,33,991 জন কর্মীর সার্ভিস বুক আপডেট করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কমিটির বক্তব্য, যাদের নথি ইতিমধ্যে আপডেট হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে আর অপেক্ষা নয়, 3 সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তির ডিএ মেটাতে হবে। ফলে প্রায় 65,000 সরকারি কর্মীর জন্য এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মামলাকারী কর্মীদের আইনজীবীরাও দ্রুত বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। এখন নির্ধারিত সময়ের মধ্যে রাজ্য সরকার কিভাবে এই টাকা মেটায় সেদিকে নজর সরকারি কর্মীদের। কলকাতায় ফের বাড়বে বৃষ্টি। 14 আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে সক্রিয় বর্ষা। আগামী 2 দিন কলকাতা সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার মেঘলা আকাশের সঙ্গে কলকাতা বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। শহরে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকলেও আগামী 2 দিন বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার এলাকায় একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের উপর রয়েছে উচ্চবায়ু ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগর থেকে আসা মৌসুমী বায়ু এবং এই আবহাওয়া পরিস্থিতি প্রভাবে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর সঙ্গে বর্তমানে মৌসুমী অক্ষরেখা বা মনসুন ট্রাক ডিফগার উপর দিয়ে বিস্তৃত হয়েছে। এই 3টি আবহাওয়া ব্যবস্থা মিলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়াচ্ছে। কলকাতা পার্শ্ববর্তী এলাকায় আগামী 2 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও বৃষ্টি কম হলেও কিছু এলাকায় তুলনামূলকভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। অন্যদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ার 1-2 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, 14 আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। বিশেষ করে 13 ও 14 আগস্ট দক্ষিণ ও 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ রবিবার কলকাতায় বৃষ্টি কম হলেও সপ্তাহের মাঝামাঝি সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনাই এখন বেশি। পাচারের ছক বানচাল। দমদম বিমানবন্দরে উদ্ধার কোটি টাকা দুর্লভ সাপের মাথা। থার্মোকলে বাক্সে করে কার্গো বিভাগের মাধ্যমে বিদেশে পাচারের চেষ্টা হচ্ছিল এই বিরল প্রাণী। সন্দেহ হওয়ায় তল্লাশি চালাতে বাক্স খুঁড়িয়ে চোখ কপালে ওঠে আধিকারিকদের। বাক্সের ভিতরে প্যাকেটে প্যাকেটে সাজানো ছিল শত শত সাপের মাথা। পরে জানা যায় এগুলি আসলে দুর্লভ প্রজাতির মাছ চান্না বার্কা, যা স্নেক হেডফিশ নামেও পরিচিত। অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য দেশ বিদেশে এই মাছের বিপুল চাহিদা রয়েছে। জানা গিয়েছে মোট
550টি মাছ মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি চলছিল। শনিবার কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক কার্গো বিভাগে 4টি থার্মোকলে বাক্স নিয়ে যাওয়ার সময় সন্দেহ হয়। খবর পেয়ে সেখানে পৌঁছে যান ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। তল্লাশি চালাতে এই বাক্সের ভিতর থেকে উদ্ধার হয় বিপুল সংখ্যক এই দুর্লভ মাছ। সঙ্গে সঙ্গে সেগুলি বাজেয়াপ্ত করা হয়। মাছগুলি মালয়েশিয়ায় পাঠানোর জন্য বুকিং করেছিলেন অ্যাকোয়া এন্টারপ্রাইজের প্রোপাইটার হিন্দোল হালদার বলে জানা গিয়েছে। তার খোঁজ শুরু হয়েছে। এখন প্রশ্ন, এই মাছগুলির দাম কত? প্রাথমিকভাবে জানা গিয়েছে একটি মাছের দাম 25,000 থেকে 60,000 টাকা বা তারও বেশি হতে পারে। মাছের আকার ও গুণমান অনুযায়ী দাম নির্ধারিত হয়। 25 সেন্টিমিটারের একটি মাছের বাজার মূল্য প্রায় 60,000 টাকা, আর 10 সেন্টিমিটারের মাছের দাম প্রায় 30,000 টাকার কাছাকাছি। অর্থাৎ দমদম বিমানবন্দরে বড়সড় অভিযান চালিয়ে কোটি টাকার বিরল মাছ পাচারের চেষ্টা রুখে দিল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। ঘটনায় তদন্ত চলছে। কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি কে? নাম সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বোম্বে হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র বেটলাররা যোগের নাম সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। শুধু কলকাতা নয়, নতুন সুপারিশে একাধিক হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব রাখা হয়েছে। এবার সেই তালিকায় কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে রবীন্দ্র বেটলাররাও যোগের নাম সামনে এলো। এর আগে গত 12 মে কলকাতা হাইকোর্টে বিচারপতি নিয়োগের জন্য 9 জন আইনজীবীর নাম সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সেই তালিকা পাঠানো হয়েছিল কেন্দ্রের কাছে। জানা গিয়েছে তাদের মধ্যে 8 জনকে বিচারপতি হিসেবে নিয়োগের জন্য সবুজ সংকেত দিয়েছে রাষ্ট্রপতি ভবন। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নতুন 8 বিচারপতি শপথ নিতে পারে। তারা হলেন আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ দে, পার্থসারথী রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায় এবং নিষাদ মেদেরা। কলকাতা হাইকোর্টে মোট 72 জন বিচারপতি থাকার কথা। নতুন 8 জন শপথ নিলে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াবে 49 জনে। গত 2 দশকেরও বেশি সময়ে একসঙ্গে এতজন বিচারপতি কলকাতা হাইকোর্টে নিয়োগের ঘটনা নজিরবিহীন বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। ফলে বিচারপতির শূন্যপদও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। এদিকে কয়েকদিন আগে 3 হাইকোর্টের 2 প্রধান বিচারপতি এবং 1 বিচারপতিকে সুপ্রিম কোর্টে উন্নীত করার সুপারিশ করেছিল কলেজিয়াম। সেই তালিকায় রয়েছেন কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি এনভি আঞ্জারিয়া, গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণই এবং বোম্বে হাইকোর্টের বিচারপতি এস চান্দুরকর। এবার কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে কার নাম চূড়ান্ত হয় সেদিকেই নজর।